আবার ফিরে এলাম। সরল সুদ কষার দুটো পার্ট আমরা করেছি, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1-এ মেনলি আমরা করেছি চ্যাপ্টার সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং কিছু অঙ্ক, একটা দুটো অঙ্ক করিয়েছিলাম, এবং পার্ট 2-এ শুধু অঙ্ক করিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমাদের কিছু প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, যে কোনো প্রশ্ন সংক্রান্ত যদি করতে না পারো। তবে একটা কথা বলি, আমি যতদূর করেছি তার পূর্বের অঙ্ক অর্থাৎ পিছনের অঙ্কগুলো তোমরা প্রবলেম হলে আমাকে জানাবে। সামনের অঙ্কগুলো জানাবে না। এই কারণেই জানাবে না, কারণ সামনের অঙ্কগুলো আমি যে করবো, তাই শুধু জানিয়ে লাভ নেই, সেগুলো আমি করাবো না তোমাদেরকে। যখন আমি ক্লাসে করাবো তখন করাবো। যাই হোক, আজকে আমরা থার্ড পার্ট শুরু করব, সরল সুদ কষার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এবং ক্লাসগুলো মন দিয়ে দেখছো। ঠিক আছে, তা থার্ড পার্ট আজকে আমরা শুরু করি 13 নম্বর অঙ্ক থেকে। আমরা 9 পর্যন্ত করেছিলাম, 10, 11, 12 এই তিনটে অঙ্ক তোমরা শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমরা করে নেবে নিজেরা। যদি না পারো তখন আমাকে অবশ্যই বলবে, আমি করে দেবো। আর আমি যেগুলো করাবো আজকে 13 থেকে শুরু করব। এগুলো ব্রড কোয়েশ্চেন, মেনলি তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেনের যে 5 নম্বর দাগের যে কোয়েশ্চেন থাকে, সেই 5 নম্বর দাগের কোয়েশ্চেনে এ আর বি থাকে। এবছর একটা আলাদা, এবছর বাদ দিলে 5 নম্বর দাগে পাটিগণিত থেকে প্রশ্ন থাকে, এ অ্যান্ড বি দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। তো 5-এর এ দাগে এই সরল সুদ কষা থাকে, হয় সরল সুদ কষা থাকবে, আদারওয়াইজ চক্রবৃদ্ধি সুদ থাকবে, দুটোর মধ্যে একটা থাকে। আর বিতে থাকে তোমার অংশীদারি কারবার। তো আমাদের এখানে 5-এর এ দাগের প্রশ্নগুলো থাকে, দেখবে। সেই বড় কোশ্চেন মান হচ্ছে 5। আমরা সেটা শুরু করছি। আজকে করবো 13 দাগের অঙ্ক। ঠিক আছে, 13 দাগের অঙ্কটা কি বলেছে এটা পড়ে নিই। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, মানে রেট অফ ইন্টারেস্টটা একই। কোনো একটা মূলধন 7 বছরের সুদে আসলে, অর্থাৎ সুদ এবং আসল মিলে 7 বছরে হচ্ছে 7,100 টাকা, আর 4 বছরের সুদ আসলে হচ্ছে 6,200 টাকা। তাহলে আমার আসল এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। অর্থাৎ ঘটনাটা কি বললো না, কোনো একটা টাকা, সামথিং টাকা, কিছু টাকা, কত টাকা সেটা আমরা জানি না, কিছু টাকা আমরা ব্যাংকে জমা দিলাম, কিছু একটা টাকা জমা দেওয়ার 4 বছর পর আমি যখন ব্যাংকে যাব, আমরা আগের দিনকে বলেছি যে কোনো কিছু টাকা জমা দিলে এক নির্দিষ্ট সময় পরে আমাকে অতিরিক্ত কিছু টাকা ব্যাংক আমাকে দেয়, যেটাকে আমরা সুদ হিসাবে গণ্য করি। তাহলে আমি কিছু টাকা যদি জমা দিই, তাহলে 4 বছর পর আমি সেই টাকাটা সাথে কিছু অতিরিক্ত টাকা পাবো, অর্থাৎ সুদ আর আসল দুটো টাকা পাবো। তো 4 বছর পর আমি যখন ব্যাংকে যাচ্ছি, তখন ব্যাংক আমাকে বললো আপনার 6,200 টাকা হয়েছে। 6,200 টাকা হয়েছে। 6,200 টাকাটা কি? ইন্টারেস্ট প্লাস আসল। কিছু টাকা জমা দেওয়ার 4 বছর পর যখন আমি ব্যাংকে গেলাম, তখন আমি ব্যাংকে জানতে পারলাম যে আমি যে টাকাটা জমা দিয়েছিলাম সেই টাকাটা সঙ্গে কিছু টাকা সুদ পেয়েছি, দিয়ে আমার টাকাটা হয়েছে 6,200 টাকা হয়েছে। ঠিক আছে, বাড়ি চলে এলাম। তার আরো কিছুদিন পর, অর্থাৎ জমা দেওয়ার 7 বছর, অর্থাৎ এখান থেকে জমা দেওয়ার 7 বছর, জমা যখন দিয়েছি তার 7 বছর, অর্থাৎ এখান থেকে 3 বছর, অর্থাৎ মোট জমা দেওয়ার 7 বছর। আমি যে এখান থেকে ধরি, তাহলে এরকম করে দাগটা দিতে পারি, এইরকম করে জমা দিতে দিয়েছি। সেখান থেকে 7 বছর পর আমি যখন ব্যাংকে গেলাম, তখন ব্যাংক থেকে আমি জানতে পারলাম যে আমার টাকাটা সুদ আসল মিলিয়ে এখন টাকাটা দাঁড়িয়েছে 7,100 টাকা। এই হলো আমার ঘটনা। আমাকে বলেছে আমি ক টাকা জমা দিয়েছিলাম, আমাকে বার করতে হবে আমার
ব্যাংকের সুদের হারটা কত, রেট অফ ইন্টারেস্ট আমাকে কত দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে আমি একটু ক্লারিফিকেশন করি যে এই টাকাটা কি, এই 6,200 টাকাটা কি। 6,200 টাকাটা হচ্ছে সুদ প্লাস আসল, আর 7,100 টাকাটা কি, এটাও সুদ প্লাস আসল। পার্থক্য কি? পার্থক্য এইখানটায় 6,200 টাকাটা, এই টাকাটা হচ্ছে আসল প্লাস 4 বছরের সুদ, এটা 6,200 টাকা। 7,100 টাকাটা কি, এটাও আসল প্লাস 7 বছরের সুদ। তাহলে আমি একটা সেখান থেকে ক্যালকুলেশন করতে পারছি যে আমার যখন আমি 4 বছর পরে গিয়েছিলাম তখন যে টাকাটা ছিল, 7 বছর পরে যখন গেলাম তখন দেখলাম 900 টাকা বেড়েছে। 900 টাকাটা আমার কি বেড়েছে। তাহলে 900 টাকাটা কি, তাহলে 900 টাকাটা আমার আসল তো যা ছিল তাই। তাহলে এই 900 টাকা কেন বাড়লো? কারণ 4 বছরের পর থেকে আরো 3 বছর পর আমি গেছি, অর্থাৎ 4 বছর থেকে 7 বছর পর্যন্ত এই 3 বছরে আমি 900 টাকা সুদ পেয়েছি। বুঝে এসছে? কারণ 6,200 টাকা হয়েছিল সুদ আসল 4 বছরের মাথায়, 7 বছরের মাথায় সুদ আর আসল মিলে 7,100। তাহলে যে টাকাটা বাড়ছে সেখানে সুদ বাড়ছে, সেই কত টাকা বেড়েছে? 900 টাকা। ক বছর এই 900 টাকা বাড়তে কত টাইম লেগেছে? 4 বছর থেকে 7 বছর, 3 বছর টাইম লেগেছে। 3 বছরে বলতে পারি যে আমি যে টাকাটা জমা দিয়েছি সেই টাকাটার 3 বছরের সুদ 900 টাকা। পুরো বুঝে আসছে? তাহলে বুঝে আসছে জিনিসটা? এইবার আমি নির্ণয় করবো। দেখো এইবার আমি নির্ণয় করবো, এবার অঙ্কটা করবো, তাহলে বুঝতে পারো তোমরা। আগে এটা আমি ডায়াগ্রাম দেখে দিলাম তোমাদেরকে যে কিভাবে ঘটনাটা ঘটছে। দেখো তাহলে আমি বলতে পারি যে কোন আসলে 7 বছরের সুদ আসল হয় 7,100 টাকা। ঠিক আছে, ওই আসলে 4 বছরের সুদ আসল হয় 6,200 টাকা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ওই আসলে 3 বছরের শুধু সুদ আর আসল নয়, শুধু সুদ কত বিয়োগ করে দাও, 900 টাকা। তাহলে ওই আসল যে টাকাটা জমা দিয়েছিলাম সেই টাকাটার 3 বছরের সুদ 900 টাকা। তাহলে দেখো আমি এবার হয় 4 বছরের সুদ বার করবো, আর না হলে 4 বছরের সুদ বার করবো, না হলে 7 বছরের সুদ বার করবো। তাহলে বলতে পারি অতএব ওই আসলে 4 বছরের সুদ কত হবে? তাহলে 900 টাকাটা হচ্ছে 3 বছরে, 3 দিয়ে ভাগ করলে 1 বছরের সুদ বেরোয়, আর 4 বছরের সুদ হলে ইনটু 4 ইকুয়াল টু 1200 টাকা হলো। তো 4 বছরের সুদ কত? 1200 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 বছরের সুদ আর আসল হচ্ছে 6,200 টাকা। 4 বছরের সুদ আর আসল যে টাকাটা জমা দিয়েছিলাম সেইটা মিলিয়ে হচ্ছে 6,200 টাকা, আর 4 বছরের সুদ কত পেয়েছি? 1200 টাকা জানতে পারলাম। তাহলে সুদ আসল থেকে সুদটা বাদ দিলে কি বেরোবে? আসল। অতএব মূলধন ইজ ইকুয়াল টু 6,200 মাইনাস 1200 ইজ ইকুয়াল টু 5,000 টাকা। তাহলে আমি আসল পেয়ে গেলাম কত টাকা? 5,000 টাকা। হয়েছে? এবার দেখো আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তাহলে আমরা দেখি আই মানে কি? আই মানে হচ্ছে আবার আই মানে হচ্ছে সুদ। কত টাকা সুদ? 1200 টাকা। ক বছরে? 4 বছরে। কোন টাকার? 5,000 টাকা। তাহলে আই মানে হচ্ছে 1200 টাকা, আই সমান পি মানে হচ্ছে 5,000, টি মানে হচ্ছে 4 বছর, আর মানে জানি না, বাই 100। 0 0 কাটলো,
তাহলে 208 ইজ ইকুয়াল টু 1200 টাকা। তাহলে বা আর ইজ ইকুয়াল টু, দেখো 600 দুগুণে 1200, 6 দুগুণে 1200, 200 কে 6 দিয়ে গুণ করলে 1200 হয়, তাহলে 6 8 সময় কত বেরোলো 6। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 6, আসল কত 5000। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি করলাম, 3 বছরের সুদ আমরা নির্ণয় করতে পেরেছিলাম এখান থেকে বিয়োগ করে, কিন্তু 3 বছর সুদ নির্ণয় করলে হবে না, আমরা 4 বছরের সুদ নির্ণয় করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, কেন স্যার 4 বছরই কেন করব? আমি তো 7ও করতে পারতাম। অবশ্যই 7 করতে পারতে, তুমি 7 করতে পারতে। তাহলে 7 বছরে বেরোতো 2100 টাকা, তখন তোমাকে 7100 থেকে 2100 বাদ দিতে হতো। 71 থেকে 21 বাদ দিলে দেখো 5000ই হয়। এইবার এখানে যে 1200 যখন ধরছি তখন লিখবো, তখন যদি 1200 টাকা সুদ লিখি তাহলে সময় ধরবো 4, যদি আমি 900 টাকা সুদ লিখি সময় ধরবো 3। বুঝে গেল? দেখেন 4 লিখেছি কেন, কারণ 1200 টাকা 4 বছরের সুদ, ওই জন্য 4 লিখেছি কেন, যেখানে 1200 লিখেছি। তাহলে এইভাবে আমি আর নির্ণয় করলাম, এইভাবে আমি আসল নির্ণয় করলাম। তাহলে আসল এবং সুদের হার নির্ণয় করা হয়ে গেল। অনেকে দেখবে এটাকে এক্স ধরে অঙ্ক করতে চায়। আমার এক্স ধরার কোনো প্রয়োজন নেই, অযথা এক্স ধরতে যাবো কেন? আমি যখন একান্তই আমি দেখবো যে এক্স না ধরলে আমার জটিল হয়ে যাবে, তখন আমি ঠিক আছে এক্স ধরবো একটা। কিন্তু যখন আমার এমনিতে হয়ে যাচ্ছে তখন আমার এক্স ধরার কোনো দরকার নেই। এখানে কোনো দরকার নেই এক্স ধরার। এক্স ধরে আমার কি, এক্স ধরে আমি কি করবো? আসলটাকে এক্স ধরবো, এক্স ধরে আমার সেই অযথা জটিল করে নিয়ে আমি যাবো না। ঠিক আছে, নেক্সট করবো আমরা 14 নম্বর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো করে দেখবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। একবার না পারলে দুবার দেখবে এবং কথাগুলো আস্তে আস্তে শুনবে, তাহলে দেখবে ঠিক বুঝতে পারবে। এবারে আমি করবো 14 নম্বর অঙ্কটাকে পড়ি। পাটিগণিতের অঙ্ক, পাটিগণিতের অঙ্ক বা যে কোনো অঙ্ক, ম্যাথ, এই জিনিসটা পাটিগণিত বা পরিমিত যত ভালো পড়তে পারবে, যত ভালো পড়ে সেটাকে আমি বাস্তবে মেলাতে পারবো, তাহলে দেখবে অঙ্কটা বুঝতে আমার তত সুবিধা হবে। তাহলে ভালো করে বুঝতে হবে। এই নয় যে একটা অঙ্ক স্যার করে দিলে আমি মনে করি না প্রথমে এটা করব, তারপর এটা করবো, তাহলে আমার উত্তর মিলে যাবে। তাহলে কিন্তু কেবলমাত্র ওই অঙ্কটাই পারবে, আদার্স কিছু অঙ্ক পারবে না। যখন আমি অঙ্কটা ঘটনাটা বুঝবো এবং ঘটনাটা বোঝার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো তাহলে কিভাবে করছে, কি করছে, তাহলে কিন্তু আমি অঙ্কটা বহুদিন ধরে মনে রাখতে পারবো এবং অঙ্কটা আমি ঠিক বুঝতে পারবো। তাহলে আমাকে অঙ্কর ঘটনাটাকে বুঝে নিতে হবে, সেটাকে একবার নিজের মতো করে বুঝে নিতে হবে। যেমন দেখো আমি 14 অঙ্কটা বলি। একই সময়ে মানে নির্দিষ্ট দিনে অমল রায় এক ব্যক্তি ব্যাংকে এবং পশুপতি ঘোষ আর এক ব্যক্তি পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। তাহলে কি করলো, অমল রায় একটা ব্যক্তি, পশুপতি ঘোষ আর একটা ব্যক্তি, দুটো ব্যক্তি একই দিনে কি করলো, একজনা ব্যাংকে আর একজনা পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখলো। তাহলে অমল রায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলো, পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখলো। খুব ভালো কথা। 3 বছর পরে তারা সুদ সহ ফেরত পেল 2360 টাকা এবং 2480 টাকা। অর্থাৎ অমল রায় ব্যাংকে 2000 টাকা জমা রেখেছিল। ভাবো যে অমল রায় একটা লোক, সে ব্যাংকে 2000 টাকা জমা রাখলো, 3 বছর পর সে 2360 টাকা ফেরত পেল। দেখো এই কথা যদি ভাবতে পারি তাহলে আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি যে সে 360 টাকা সুদ পেয়েছে। কারণ 2360 টাকা যে ফেরত পায়, ফেরত যেটা পেয়েছে সেটা সুদ সহ ফেরত পেয়েছে। তার মানে যেটা এক্সেস পেয়েছে সেটাই সুদ। 2360 টাকা থেকে 2000 বাদ গেলে 360 টাকা সুদ পেয়েছে। ঠিক একইভাবে পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রেখেছিল, সে 2480 টাকা ফেরত পেয়েছে। তার মানে আসলটা বাদ দিলে সে 480 টাকা সুদ পেয়েছে। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সুদের হার নির্ণয় করো। ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে আমি একদিকে এটাকে আমরা অঙ্কটা দুটো পাঠ করে নিই। একদিকে লিখছি
ব্যাংক, ব্যাংক, আর একদিকে লিখছি পোস্ট অফিস। অফিস, তাহলে ব্যাংক, তাহলে দেখো ব্যাংকে আসল কত জমা রেখেছে, কত আসল, ব্র্যাকেটে পি ইজ ইকুয়াল টু 2000 টাকা। মোট সুদ, ব্র্যাকেটে আই ইজ ইকুয়াল টু 2360 মাইনাস 2000, কারণ এই টাকাটা সুদ আসল, সুদ আসল থেকে আসল বাদ দিলে তবেই আমরা সুদ পাবো। 2000 টাকা জমা দিয়ে 2360 টাকা ফেরত পেয়েছি, তার মানে 360 টাকা সুদ পেয়েছি, 360 টাকা হয়েছে। সময়, ব্র্যাকেটে টি ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে আমরা জানি যে আই সমান পি টি আর বাই 100, আই মানে 360 সমান পি টি আর বাই 100, পি মানে 2000, টি মানে 3, আর মানে আর বাই 100। এটা আর 1 ধরি, কারণ ওখানে একটা আর ধরতে হবে তো, তাহলে বাই 100, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে বা 20 3 60, 60 আর 1 ইজ ইকুয়াল টু 360। দেখো 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 হবে, আর 1 ইজ ইকুয়াল টু 6। ঠিক অপর দিকে দেখো একই ভাবে আসবে, আসল ব্র্যাকেটে, তাহলে এগুলো সব দরকার, এগুলো না লিখলে অসুবিধা নেই, দুটো কি ধরতে হবে কিছু দরকার নেই, এটাই করে দিই ব্যাস। আমি এখানে আইটি লিখিনি। আসল, এখানে আসল কত, আসল এখানে 2000 টাকা। মোট সুদ ইজ ইকুয়াল টু 2480 মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 480 টাকা। আর সময়, সময় ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে আবার লিখে আমরা জানি যে আই সমান পি টি আর বাই 100, আই মানে হচ্ছে 480 সমান পি মানে হচ্ছে 2000, টি মানে হচ্ছে 3, আর মানে এটা আর 1 থেকে আর 2 ধরলাম বাই 100। তাহলে বা 60 আর 2 ইজ ইকুয়াল টু 4 8 0, 6 8 48, 8 2 সমান 8। তাহলে আমাকে বলেছে পোস্ট অফিস, ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। আমাকে চেয়েছে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার। ব্যাংকের সুদের হার কত বেরোলো 6, পোস্ট অফিসের সুদের হার কত বেরোলো 8%, এটা বেরোলো 6%। তাহলে আমি লিখতে পারি অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, হারের অনুপাত ইজ ইকুয়াল টু 6:8। তার মানে লঘিষ্ঠ আকারে করলে হবে 3:4। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের অঙ্ক, এটা গেল আমাদের 14 নম্বরটা। তাহলে কি করলাম, একদিকে ব্যাংকের বার করলাম সুদের হার, একদিকে পোস্ট অফিসের সুদের হার বার করলাম, দুটো অনুপাত করলাম, বেরিয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে পড়ে নেবে। আমি ভালো করে পড়িয়ে দিয়েছি, ওইটাকে খেয়াল করবে এবং বইয়ের দিকে তাকাবে, তাহলে আরো ভালো বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা যাই নেক্সট অঙ্কে।
নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 15। দেখো 15 আমরা পড়ি আবার। বলছে একটি তাঁত সমবায় সমিতি, তাঁত সমবায় সমিতি মানে যেখানে তাঁতের বস্ত্র তৈরি করা হয়, সে গামছা হতে পারে, সে লুঙ্গি হতে পারে, সে শাড়ি হতে পারে, যে কোনো জিনিস তৈরি হতে পারে। সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত, আমরা জানতাম, আমরা আগেতে দেখতাম তাঁত হাতে চালায়, এখন মেশিনেও তাঁত চালানো হয়। তো সেরকম একটা যন্ত্র, তাঁতের যন্ত্র কেনার জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ধার করলো। কে না? একটা সমবায় সমিতি ধার করেছে, ব্যাংক থেকে ধার করলো। 5 বছর পর সেই ধার শোধ করতে তার সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের শতকরা সরল সুদ নির্ণয় করে। তাহলে সে একটা তাঁতের মেশিন ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করলো। তাহলে যেটা ধার করা হয় সেটাকে আমরা আসল ধরে নিতে পারি। তাহলে আসল মানে এখানে মোট ধার, মানে ধারটাকে আমরা আসল বলছি। আসল ইজ ইকুয়াল টু 15,000 টাকা। হয়েছে? সুদ, তাকে সে 15,000 টাকা সে ধার করেছিল আর তাকে শোধ করতে হচ্ছে 22,125 টাকা। তাকে 22,125 টাকা শোধ করতে হয়েছে। 22,125, তাই তো? 22,125। তাহলে যে টাকাটা এক্সট্রা দিতে হচ্ছে, আমরা বলেছিলাম যে টাকাটা আমরা ব্যাংক কোনো টাকা জমা দিলে যে টাকাটা এক্সট্রা পাই সেটাও যেমন সুদ আমরা পেলাম, আর ব্যাংক ধার দিলে যে টাকাটা ব্যাংক এক্সট্রা নেবে সেটা ব্যাংক সুদ হিসেবে ব্যাংক থেকে আমাকে ফেরত দিতে হয়। যাই হোক, তাহলে 22,125 টাকাটা আমাকে ফেরত দিতে হয়েছিল সুদ আসল সময়। তাহলে এখান থেকে আসল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ক টাকা সুদ দিলাম সেটা আমরা পেয়ে যাব 7,125 টাকা। ঠিক আছে? ক বছর পর? 5 বছর পর। সময় ইজ ইকুয়াল টু 5 ইয়ার বা 5 বছর। তাহলে আমাকে কি চেয়েছে? সুদের হার। সুদের হার ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। ব্যাস। তাহলে আমরা জানি একই রকম ভাবে আমরা জানি যে আয় মানে সুদ 7,125 সমান পি আর বাই 100। শূন্য কাটো, ব্যাস। তাহলে বা আমরা বলতে পারি আর গণিত 5 গণিত 150 ইজ ইকুয়াল টু 7125। হয়েছে? তাহলে বা আর ইজ ইকুয়াল টু কত? 7125 বাই 5 ইন্টু 150। আমরা 5 দিয়ে কাটি, 5 14 70, 5 দুগুণে 10 হলো। এবার আমি 25 দিয়ে কাটবো বা 3 দিয়ে কাটি। 3 হলে 50, এটা 3 দিয়ে কাটি, 3 4 12, 3 7 21, 3 5 15। 25 দুগুণে 50, 25 দিয়ে কাটলে হবে 19, 4 4 16, 16 3 19। তাহলে বা আর ইজ ইকুয়াল টু, পূর্ণ ভেঙে দাও, 9 দুগুণে 18, 1/2%। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমরা এখানে একই রকম ভাবে অঙ্কগুলো করলাম, এইভাবে আমাদের সুদের হার নির্ণয় হয়ে গেল। এটা গেল আমাদের 13 নম্বর। আজকে এই পর্যন্তই থাক। অল্প অল্প করে এগোই, ভালোভাবে অঙ্কগুলো করো। অযথা স্পিড তুলতে গিয়ে হোঁচট খেয়ে লাভ নেই, অ্যাক্সিডেন্ট করে লাভ নেই। আস্তে আস্তে চলো, গাড়ি ধীরে যাবে এবং ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবে এবং সুরক্ষিতভাবে পৌঁছাবে। বেশি তাড়াহুড়ো করলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ক্লাস আমরা এটা তো আমরা রবিবারে ছাড়লাম, শুক্রবার, এটা শুক্রবারে, শনিবারের ক্লাস, অর্থাৎ শুক্রবারে আমরা ছাড়লাম এটা। আবার নেক্সট সোমবারের ক্লাস আছে অর্থাৎ রবিবারে। নেক্সট ক্লাস আমরা ছাড়বো আগামী রোববার। এগুলো ভালো করে ফলো করো এবং অঙ্কগুলো ভালো করে নিজে একবার করে বোঝার পর নিজে আর একবার করবে, দেখবে রপ্ত হয়ে গেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাস আবার আমরা ছাড়বো রোববার। ঠিক আছে?